সারা বিশ্বে যত মানুষ মারা যায় তার একটি বিরাট অংশ হৃদরোগ সংক্রান্ত অসুখে মারা যায়। আমরা আজকে জানার চেষ্টা করব হৃদরোগ কেন হয়, হলে কি করব, এবং এর যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে সেই চিকিৎসা পদ্ধতির যেই সুযোগ সুবিধা বাংলাদেশে আছে এবং সেগুলো কিভাবে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি। এ বিষয়ে কথা বলার জন্য আমরা একজন বিশেষজ্ঞকে আমাদের মাঝে উপস্থিত পেয়েছি, যিনি দীর্ঘদিন ধরে এ বিষয়ে বাংলাদেশে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের এই আয়োজনে, যেখানে আমরা কথা বলবো প্রফেসর ডক্টর এম.জি. আজমের সাথে। তিনি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং তিনি সায়েন্টিফিক সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন। ডক্টর এম.জি. আজম, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের জানিয়ে রাখি যে, সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তারা আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে ফোন করে আমাদের আজকের যে বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত আছেন তার সাথে আপনাদের নিজস্ব স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। বিশেষ করে হৃদরোগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আজকে আমাদের করতে পারেন। প্রফেসর আজম, আমরা দর্শকদের প্রশ্নের আগে আমার জায়গা থেকে একটু শুরু করি। হৃদরোগ সারা পৃথিবীতে বলা হয় যে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ। বাংলাদেশেও আসলে কতখানি এই সমস্যাটি প্রকট? হৃদরোগ সারা বিশ্বে তথা বাংলাদেশ সহ যত উন্নত, অনুন্নত বা ডেভেলপিং কান্ট্রি আছে সবার ক্ষেত্রে একই রকম স্ট্যাটিস্টিক্স তাই বলে। আচ্ছা। তো যত নন কার্ডিয়াক অথবা নন কমিউনিকেবল ডিজিজ জনিত যে মৃত্যুগুলো হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে হার্ট ডিজিজ অথবা হৃদরোগের কারণে হচ্ছে। তো এখন বাংলাদেশে এর ব্যতিক্রম নয়, তবে চিকিৎসা পদ্ধতি এবং আমরা যদি স্ট্র্যাটেজি ঠিক করি আমরাও উন্নত দেশের মতো আমাদের হৃদরোগ চিকিৎসাকে প্রতিকার করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তাই আমি মনে করি এই হৃদরোগের ব্যাপারে যথাযথ আলোচনা এবং ডিসকাশন এবং পলিসি এবং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা অনেকটুকুই এটাকে ট্যাকেল করতে পারবো এবং আমাদের খরচও আমরা অনেক কমাতে পারবো, কারণ হৃদরোগ একটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। তাতে এখানে প্রিভেনশনের দিকে বেশি জোর দেওয়া উচিত। সেই হিসেবে আমরা আর যদি আলোচনা করি তাহলে আমাদের রোগীরা অনেক উপকৃত হবে, বের হয়ে আসবে। এই প্রসঙ্গে বোধহয় আপনি যেখানে আছেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, NICVT, এটি কিন্তু বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে যারা সাধারণ মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা নিতে চায় তাদের জন্য অন্যতম একটি আশ্রয়স্থল কিন্তু হচ্ছে এই NICVT। এই সম্বন্ধে যদি একটুখানি বলেন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল এটির সক্ষমতা যেমন আমি যদি 1 দশকের কথা চিন্তা করি, আন্তর্জাতিক যে মান তার সাথে তাল মিলে কতখানি বেড়েছে এবং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এটি কিভাবে ভূমিকা রাখছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে বলবো, জাতীয় হৃদরোগ হাসপাতাল আপনারা জানেন 1978 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই যাবৎকালে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় যত অবদান আমি বলবো তার প্রত্যেকটার পেছনে জাতীয় হৃদরোগ হাসপাতালের অবদান অনস্বীকার্য। এর 1 নম্বর কাজ হচ্ছে জাতীয় হৃদরোগ হাসপাতাল দেশের হৃদরোগের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করার সাথে সাথে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার বিশেষজ্ঞ তৈরি করার একমাত্র কারিগর ছিল প্রথম থেকে। বর্তমানে অনেকগুলো সেন্টার তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের হৃদরোগ যত স্পেশালিস্ট তৈরি হয়েছেন তার সিংহভাগ আমি বলবো 70 থেকে 80% জাতীয় হৃদরোগ হাসপাতাল তৈরি। আচ্ছা। সেই হিসেবে জাতীয় হৃদরোগ হাসপাতাল অবশ্যই একটা অনস্বীকার্য ভূমিকা রেখেছে। 2 নম্বর আসে জাতীয় হৃদরোগ হাসপাতালে যে হার্টের চিকিৎসা হয় এটা এশিয়ার মধ্যে 2nd লার্জেস্ট হসপিটাল। আচ্ছা। চীনে হচ্ছে সবচেয়ে বড় হসপিটাল, বাংলাদেশ হচ্ছে 2nd হসপিটাল, যেটা 1250 বেডেড কার্ডিয়াক হসপিটাল। এখানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ হৃদরোগের চিকিৎসা সুবিধা বিদ্যমান। করোনারি আর্টারি ডিজিজ, ভাস্কুলার ডিজিজ, তারপরে আপনার ধরেন পেডিয়াট্রিক কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, অল আর ইন্টিগ্রেটেড ম্যানারে চিকিৎসা দেওয়া হয়। তো সেই দিক থেকে একটা ইউনিক সেন্টার ইন বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা সাবজেক্টেরই পোস্ট গ্রাজুয়েশন ডক্টর তৈরি করা হয়, হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এবং তাদেরকে সেই রোগগুলো সম্পর্কে বিশদ আলোচনা করে চিকিৎসা পদ্ধতি আলোচনা করা হয়, তাদেরকে থিসিস করানো হয়, রিসার্চ করানো হয়, কীভাবে হাউ টু রাইট এ পেপার, কীভাবে পেশেন্ট ম্যানেজ করবে, কীভাবে সেন্ট্রাল এবং পেরিফেরাল এরিয়াতেও তারা কীভাবে উপযুক্ত
যে টেকনোলজি আছে সেটা কীভাবে ইউটিলাইজ করবে। আচ্ছা, বর্তমানে হৃদরোগ হাসপাতালে হার্টের সকল চিকিৎসাই হচ্ছে অ্যাকসেপ্ট এ ফিউ প্রসিজিওর, ট্রান্সপ্লান্ট অথবা অন্য আদার কিছু যে দু একটা অপশন বাদে অলমোস্ট অল যেটা পৃথিবীর সকল সেন্টারের সাথে কম্পারেবল। তাহলে একটি বিষয় খুবই গর্বের যে এবং আনন্দের, সেটি হচ্ছে শুধু যে এটি একটি বড় হসপিটাল চিকিৎসা দিচ্ছে মানুষের তাই না, বাংলাদেশের এই ক্ষেত্রে যে লোকবল তৈরি করা, যে এক্সপার্ট তৈরি করা, বিশেষজ্ঞ তৈরি করা, সেখানেও এনআইসিভিডি যেটি সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা দেখি তিনি কী প্রশ্ন করেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে আমাদের বিশেষজ্ঞের কাছে প্রশ্নটি করুন। আমার নাম লিপি, আমি নারিন্দা থেকে বলছিলাম, ঢাকায়। আমার সমস্যাটা হচ্ছে আমি কিছুদিন আগে এনজিওগ্রাম করেছি। এনজিওগ্রামে একটা আর্টারিতে 100% ব্লক আসছে আর দুটোতে 30% করে আসছে। এখন আমার প্রবলেমটা হচ্ছে, মানে আমি যেটা জানতে চাচ্ছি, স্যার খুব ভালো করে কথা বলছেন, মানে খুব সহজ করে বলতেছেন, যার জন্য স্যারের কাছ থেকেই জানতে চাচ্ছি। আমাকে বারবার বলছেন, মানে আমি 2 জায়গায় গিয়েছি কিন্তু স্যাটিসফ্যাক্টরি আনসার পাইনি। ওনারা বলছেন, মানে কমেন্টে লেখা আছে RCA-CTO moderate bifurcation lesion in LAD mildly disease LCX, এই হচ্ছে কমেন্টে আছে। আর রিকমেন্ডেশন হচ্ছে PC1-2 RCA-CTO। তো 2 জায়গাতে গিয়েছি, 2 জায়গায় থেকে আমাকে বলেছেন যে ওরা এই মানে এই PCI এইটা মানে এটা করবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এনারা কেউ আমাকে মানে অ্যাসুরেন্স দিতে পারেনি। এনারা বলছেন যে এটা শক্ত হয়ে গেছে, এটা আমরা পারবো কতটা। 2 জায়গায় বলছেন যে পারার সম্ভাবনাটা খুবই কম, আমরা এটা করতে পারবো কিনা। তবে যদি না পারি তাহলে আপনার যে টাকাটা জমা দিবেন ওই এনজিওগ্রামের ওই টাকাটা ফেরত দেওয়া হবে আপনাকে, ওইটুকু রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। প্রসিডিওরের জন্য আমরা যে চেষ্টাটা করবো সেটা। আমি জানতে চাচ্ছি যে যদি স্টেন্টিংটা না হয় তাহলে ওই আর্টারিটাকে বাইপাস কি করা যায় না? মানে ওনারা কেন আমাকে, মানে ওনারা আমাকে ক্লিয়ারলি কিছু বলছে না, ঠিক আছে, আমরা মনে হয় বুঝতে পেরেছি আপনার জটিলতা বিষয়টি। আমরা ডক্টর আজম, আমার মনে হয় আপনি একটু যদি। আমি যতটুকু আপনার কথা বুঝতে পারলাম, RCA-CTO বলেছে, মানে একটা 100 ভাগ বন্ধ আছে আর একটা এলইডিতে হয়তো 30% 40% ব্লক আছে। আপনাকে বলছি PC1 না, এটা হচ্ছে PCI, মানে পারকিউটেনাস কর্নারি ইন্টারভেনশন। RCA-তে CTO-টা খোলার কথা বলছে, তাই তো? হ্যাঁ জি, সেরকমই বোধহয়, উনি অবশ্য কানেক্টেড নাই। এবার আসেন, আমি যেটা এই প্রসঙ্গে যেটা বলতে চাই, এটার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি যেটা বলতে চাই। করোনারি আর্টারি ডিজিজের চিকিৎসা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে 2টো জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে প্রাইমারি টার্গেট কি আর সেকেন্ডারি টার্গেট কি। প্রাইমারি টার্গেট হচ্ছে যে জায়গাটা প্রবলেম সেটাকে ওভারকাম করে আসা। সেকেন্ডারি টার্গেট হচ্ছে আমার যাতে ফার্দার করোনারি আর্টারি ডিজিজ না হয়, আমার যাতে ফার্দার ইভেন্ট যেতে না হয়, মানে মৃত্যু যেতে না হয়, বা উইদিন 6 মান্থ 1 ইয়ার 2 ইয়ার্স। মৃত্যু ইনএভিটেবল, কিন্তু প্রেডিক্টিভ মৃত্যু যেটা, সেটা যাতে না হয়, সেটার জন্য প্রোটেকশন না হয়। আমরা প্রাইমারি চিকিৎসা যেটা ব্লক ছিল সেটা আমরা করতে পারি 2 ভাবে, রিভাস্কুলেশন বলা হয়। একটা হচ্ছে, যেহেতু উনি বলছেন ক্রনিক সেটিংয়ের ক্ষেত্রে, একটা বাইপাস করে অথবা PCI করে, এই 2টা পদ্ধতি আপাতত আছে। তো এইগুলোরও আরও কিছু কিছু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট আছে। তো এই রোগীর ক্ষেত্রে যেহেতু RCA-CTO, সেখানে বাইপাস 1 নম্বর ইন্ডিকেশন না, মানে গাইডলাইন যেটা বিজ্ঞানসম্মত না। যদি এলইডি যেটা বলছিলেন, এলইডি যদি 100% বন্ধ থাকতো এবং RCA বন্ধ থাকতো, তাহলে বাইপাসটা ম্যান্ডেটরি ছিল, ক্লাস 1 ইন্ডিকেশন ছিল। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলবেন, আপনার প্রাইমারি ডায়াগনোসিসটা কি। যদি ক্রনিক করোনারি সিনড্রোম হয়, অথবা আনস্টেবল অ্যাঞ্জানা হয়, অথবা নন স্টিএমআই যদি হয়, অথবা আগে একটা হার্ট অ্যাটাক হয়েছিল এখন আপনার সমস্যা সৃষ্টি করছে, উদ্দেশ্যটা হচ্ছে, এটা খোলার উদ্দেশ্য হচ্ছে আপনার সমস্যা যেটা আছে, কষ্ট যেটা হচ্ছিল, সিমটম যেগুলো হচ্ছিল, সেটাকে ইমপ্রুভ করা 1 নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট হচ্ছে ইমপ্রুভ সার্ভাইভাল, তার জীবন যাপন পদ্ধতিটাকে একটু উন্নত করা এবং সে যাতে একটু দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, সেই আশায় এই কাজটুকু করা। থার্ড হচ্ছে তার যাতে
অতি নিকটেই যাতে অন্য ধরনের কোনো জটিলতা সৃষ্টি না হয় সেটার জন্য একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। তা আমার মনে হয় উনি যদি চিকিৎসকের সাথে আবার আলাপ করেন তাহলে উনি অবশ্যই বোঝাতে পারবেন এখানে ফিজিশিয়ান এবং পেশেন্টের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে। সেকেন্ড পয়েন্ট যেটা বললো খুলতে পারবে কি পারবে না, সিটিও সাকসেস রেট 70 থেকে 90%, ফেলিউর রেট 10 to 30% ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আসলে আপনার ফিজিশিয়ান বলতে পারবে আপনারটা কতটুকু সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। এখানে মডার্ন ইকুইপমেন্ট আছে, একটু কস্ট ইনভলভমেন্ট আছে। আপনি যদি ম্যাক্সিমাম মডার্ন ইকুইপমেন্ট ইউজ করার চেষ্টা করেন সাকসেস রেট ইভেন 90 to 95% পর্যন্ত হতে পারে। তারপরেও আপনি দেখেন যদি ফেইলড হয় তার সাথে তাহলে বিকল্প পদ্ধতিগুলো কি, তখন হয়তো আপনার ফিজিশিয়ান আপনাকে গাইড করবেন। কিন্তু মনে রাখতে হবে তার সাথে সাথে আপনাকে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য কিছু ওষুধ আছে সেগুলো অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং তার উপদেশগুলো মেনে চলতে হবে। খুবই চমৎকার ডক্টর রাজম ব্যাখ্যা করলেন যেভাবে। তাহলে আমরা হয়তো এই ধরনের অন্য যেসব রোগীরা আছেন একদম প্রথম যে কথাটি আপনি বলেছেন যে উদ্দেশ্যে আসলে করা হচ্ছে এবং সেটি সম্বন্ধে ধারণা দেওয়া পেশেন্টকে দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যিনি ফিজিশিয়ান ডক্টর তিনি যাতে আরও একটু সময় নিয়ে তার সাথে কথা বলেন, এটি একটা বিষয়। এবং আরেকটি হচ্ছে যে এটির একটি গাইডলাইন আছে আসলে। সুতরাং যারা এক্সপার্ট আছেন আপনাদের মতো যারা কাজ করছেন তারা কিন্তু ওই গাইডলাইন অনুযায়ী কখন কোন পদ্ধতিটা নিতে হবে এটি আপনারা ওইভাবেই সিদ্ধান্তটা নেন। অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, আমাদের কাছে মানে আরেকটি প্রশ্ন আসছে। আজকে আমার ধারণা যে অনেক প্রশ্ন আসবে আপনার কাছে, আমরা প্রস্তুত সেজন্য। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছি, আমি মোহাম্মদ মাসুদুল আলম। যে আমার সমস্যাটা হলো ওই আমার বুকের ডান দিকে এবং বাম দিকে একটু বেশি পরিশ্রম করলে তারপরে ব্যথা অনুভূত হয়। তারপর কিছুক্ষণ যাওয়ার পর যদি রেস্টে থাকি তারপর ব্যথাটা সেরে যায়। আবার মাঝে মাঝে একটু বেশি ব্যথা হলে ওই অ্যাসপিরিন নামক একটা ট্যাবলেট ইউজ করি। এতে কি আমার করণীয়, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, অনেক ধন্যবাদ যে প্রশ্নটি করেছেন। অনেক মানুষের প্রশ্ন এ ধরনের যে তার আসলে বুকের আসলে দুই পাশেই ব্যথা হয় এবং একটু থামলে বা একটু জিরিয়ে নিলে আবার ব্যথাটা কমে যায়। পরিশ্রমের সাথে ব্যথার সম্পর্ক আছে, কি আসলে হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে দর্শকের বয়সটা আমাদের জানা দরকার ছিল, অকুপেশনটা জানা দরকার ছিল। তবে হৃদরোগীদের কমন একদম টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এটা। যাদের হার্টে রক্তনালীজনিত কোনো রোগ থাকে কিংবা হার্টের রক্তনালীতে যদি আমরা ব্লক সন্দেহ করে থাকি বা অ্যাথেরোস্ক্লেরোসিস জনিত কোনো রোগের ডিজিজ প্রগ্রেশন হচ্ছে আমরা সন্দেহ করি, তারা টিপিক্যালি ক্লাসিক্যালি একদম এইভাবে আমাদের কাছে এসে প্রেজেন্টেশন করে। আচ্ছা, যে আমি একটু বুকে চাপ লাগে, ব্যথা লাগে, একটু সিঁড়ি দিয়ে উঠলে কিংবা একটু ভারী কাজ করলে ব্যথা লাগে, আমি যখন একটু রেস্ট নিই তখন কমে যায়। অথবা কখনো কখনো জীবনে যে একটা স্প্রে আছে অথবা নিডোকার্ড নামে একটা ওষুধ আছে, এটা খাওয়ার পরে একটু কমে, কিন্তু আমি আবার কাজ করলে বাড়ে। এটা হলো ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। তাহলে ধরে নিতে হবে যে আনটিল অ্যান্ড আনলেস আদারওয়াইজ আমার হার্টের সমস্যা থাকতে পারে, আমাকে তৎক্ষণাৎ দেরি না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ নিতে হবে। এর কারণ হচ্ছে প্রথমত আপনাকে জানতে হবে যে এটা সত্যিকার অর্থে হার্টের রোগ কিনা। এটাকে আপনার পেশেন্টের যে প্রেজেন্টেশন অনুসারে আমরা বলতে পারি ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা অথবা ইউফোর্ট অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা আসলে ল্যাটিন ওয়ার্ড, চেস্ট পেইনকে অ্যাঞ্জাইনা বলে। তো সো এটা একটা ইনিশিয়াল প্রেজেন্টেশন ডায়াগনোসিস কনফার্ম করতে হবে স্পেশালিস্ট দিয়ে, কারণ তার কতটুকু ঝুঁকি আছে হার্ট অ্যাটাক হওয়ার, কতটুকু ঝুঁকি আছে পরবর্তী জটিলতা সৃষ্টি হওয়ার, এবং এটাকে কত দ্রুত এটা অ্যাড্রেস করা দরকার, এটা ওই আপনার স্পেশালিস্ট ফিজিশিয়ান সাথে সাথে সিদ্ধান্ত নেবেন কত দ্রুততম সময়ে আপনাকে কত তড়িৎ গতিতে আপনার রিস্কগুলো রিডাকশন করবে, সেকেন্ডারি প্রিভেনশন করবে এবং আপনার এই সিমটম থেকে রিলিফ পাওয়া যায়। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, কিছু কনভেনশনাল আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই। পেইনের জন্য কিছু পেইন রিলিফের জন্য ওষুধ দিচ্ছি, তাতে হার্টের রক্তনালী যাতে ব্লক না হয় সেজন্য কিছু ব্লাড থিনার নামে ওষুধ পাওয়া যায় বাজারে, অ্যাসপিরিন, ডিসপিরিন জাতীয় ওষুধগুলো পাওয়া যায়, ক্লোপিডোগ্রাম জাতীয় ওষুধগুলো পাওয়া যায়। এই ডিজিজ প্রগ্রেশন যাতে না হয় তার জন্য স্ট্যাটিন জাতীয় ওষুধ, চর্বি কমানোর ওষুধ কিছু দেওয়া হয় রক্তনালীতে যাতে চর্বি জমে ফার্দার ব্লক হতে না পারে। তার সাথে এই পেশেন্টগুলো সাধারণত রিদমের
ছন্দপতন হতে পারে কিংবা ব্লাড প্রেশার ডায়াবেটিস এসব থাকতে পারে। এইসব রিস্কগুলি বের করে আপনার স্পেশালিস্ট একটা ব্যবস্থা নেবেন। উনি যদি মনে করেন যে আপনাকে আর্জেন্ট অ্যাঞ্জিওগ্রাম করা দরকার, যদি হাই রিস্ক ক্যাটাগরি থাকে, আপনার মধ্যে যদি উচ্চ ঝুঁকির প্রবণতাগুলি পাওয়া যায়, তাহলে আপনার চিকিৎসক আপনাকে দ্রুত অ্যাঞ্জিওগ্রামের একটা পরামর্শ দিবেন। অ্যাঞ্জিওগ্রাম মানেই যে চিকিৎসা তা না, অ্যাঞ্জিওগ্রাম করে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনাকে রিভাস্কুলেশন যাওয়া দরকার কি দরকার নয়। অথবা একটা ডিসিশন মেকিংয়ের জন্য অ্যাঞ্জিওগ্রামটি করতে হবে। তারপর আপনার চিকিৎসক আপনাকে একটা পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি আপনাকে বলবেন। অনেক সময় দেখা যায় তার ক্রিটিক্যাল 3টা 4টা 5টা 6টা ব্লক থেকে বাইপাস করার প্রয়োজন হয়, কখনো 1টা 2টা ব্লক থেকে সুইটেবল লেশন থেকে, তখন সিম্পল পিসিআই মানে স্ট্যান্টিং কিংবা রিং লাগালে হয়ে যায়, তাহলে সেভাবে করবে। কিন্তু বাইপাস কিংবা রিং পরিপূর্ণ চিকিৎসা নয়, এটার সাথে ঔষধ কন্টিনিউ করতে হবে। এবং এটা অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে কী পরিমাণ ওষুধ, কতদিন ডিউরেশনে, কীভাবে খাবেন সেগুলো আপনাকে পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করবেন এবং আপনি সেগুলি মেনে চলবেন। তাহলে আপনি ভালো থাকার সম্ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে হৃদরোগ হলে কি করবেন, তার কিন্তু একটি পূর্ণাঙ্গ বর্ণনা আপনার এই উত্তরের মধ্যে এসছে। এবং যে দর্শক প্রশ্নটি করেছিলেন তাকে আমরা ধন্যবাদ জানাই, যেটি আপনি বলেছেন যে সাধারণত একদম টিপিক্যাল যেটা এবং ক্লাসিক্যাল যেই সিমটম যেটা, যে উপসর্গ থাকে হৃদরোগ হলে শুরুর যেই যাত্রাটা, সেটি আসলে এই দর্শকের মধ্যে আছে। এবং তার জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে তিনি যেন অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলেন এবং তারপর তার যেই ধাপগুলোর কথা ডাক্তার আজম বললেন সেই অনুযায়ী কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারেন। এবং এই উত্তরের মধ্যে দিয়ে দর্শক আপনাদেরকেও বলছি, আপনাদের কারো নিজেদের অথবা আত্মীয় স্বজনের যদি এ ধরনের উপসর্গ থাকে, বিশেষ একটি উপসর্গ যে আপনি সিঁড়ি দিয়ে উঠছেন অথবা একটু ভারী কাজ করছেন, বুকে চাপ লাগছে, ব্যথা লাগছে, কিন্তু আপনি যদি আবার একটু জিরিয়ে নেন বা বিশ্রাম নেন তাহলে আবার সেই ব্যথাটা কমে যাচ্ছে, এটি কিন্তু হৃদরোগের হওয়ার বা আমার যে হৃৎপিণ্ডে কোনো একটি সমস্যা আছে তার একদম প্রাথমিক একটি নিদর্শন বা ইন্ডিকেশন। এটি হলে কি করতে হবে তার উত্তর ডাক্তার আজম বলে দিয়েছেন। আমরা আরেকটি প্রশ্ন করি এই সূত্র ধরে, যে ধরা যাক কেউ নিজে এরকম কোনো একটি উপসর্গের মধ্য দিয়ে যাচ্ছেন বা তিনি সন্দেহ করছেন যে আমার কিছু একটা হলো কিনা, নিজে নিজে কি এমন কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যিনি, আমরা তো অনেক সময় সেলফ রেকমেন্ডেশন কিছু টেস্ট করি, ব্লাড টেস্ট করি বা ইসিজি করা, এগুলো করেও কি কখনো কখনো নিজে কিছু ধারণা নেওয়া যায়? কারো কি এরকম সুযোগ আছে? হ্যাঁ, আপনি যদি একজন সচেতন নাগরিক হন, আপনি যদি নিজেকে ধরেন সুস্থ রাখতে চান, আপনি সবসময় যদি ফলো আপে থাকতে চান, আপনার বয়স যদি 40 হয় বা 30 হয়, আপনি যদি মনে করেন যে আবার একটা ইভ্যালুয়েশন দরকার, ইউ ক্যান ডু ইট, আপনি করতে পারেন। তার মধ্যে আসলে কি মানে কোনগুলো আপনি করতে পারেন? আপনার আসলে সিম্পল কিছু টেস্ট আছে, সেগুলো আপনি করতে পারেন। ধরেন একটা ব্লাড কাউন্ট করতে পারেন, ব্লাড সুগার আছে কিনা, কিডনি ফাংশন দেখতে পারেন, লিভার ফাংশন দেখতে পারেন, একটা ইসিজি করতে পারেন, একটা ইকো করতে পারেন। বাট ইউ ক্যান ইন্টারপ্রিট, আপনি তো ইন্টারপ্রিট করতে পারছেন না। তো এটার জন্য ইন্টারপ্রিটেশনের জন্য আপনাকে একজন জেনারেল ফিজিশিয়ান কিংবা একজন মেডিসিন এক্সপার্ট কিংবা আপনার নিয়ার বাই যে কার্ডিওলজিস্ট আছেন, যদি মনে করেন যে আপনার ব্লাড প্রেশারটা বেশি আছে বা আপনার বাবা মার ভাই বোনের হার্ট অ্যাটাক হয়েছিল বা হার্ট ফেলিওর আছে, এই ধরনের কোনো সমস্যা আছে, বা আপনার আগে কখনো এরকম একটা এপিসোড হয়েছিল, নাও আপনি এখন অ্যাপ্রিহেন্সিভ যে আপনার আমি আসলে আই এম রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মাই ফ্যামিলি, আমাকে ভালো থাকতে হবে, তা আমি এসব টেস্ট করতে পারি। কিন্তু আমাদের যেটা নতুন রিকমেন্ডেশন হচ্ছে যে আমরা সবসময় আগে বলতাম আফটার 40 ইউ হ্যাভ টু চেক সবসময় আপনাকে একটা রুটিন চেক আপে থাকা উচিত। স্টিল আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং সোসাইটি অফ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশন, তাদের রিকমেন্ডেশন আছে যদি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, কোনো রকম সিমটম নেই, আফটার 40 ইয়ার্স পর তাকে রুটিন কিছু ফলো আপে আসা উচিত, যেগুলো আমি বললাম। যদি এর আগে 30, 20 বাট ভেরি অবেস বা হাইপারটেনসিভ বা ফ্যামিলি হিস্ট্রি ভেরি রিস্ক স্মোকার, তাহলে দে ক্যান গো ফর আর্লি অ্যাসেসমেন্ট যে আমি কতটুকু রিস্ক আছে কিনা। আপনাকে একটা কথা বলি যে ধরেন যে সকল পেশেন্টরা আমাদের চেস্ট পেন নিয়ে প্রেজেন্টেশন করে ডাক্তারের কাছে যায়, দে আর দ্য লাকিয়েস্ট গাই। কারণ হার্ট অ্যাটাকের 50% পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসে, 50% পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসে না। আদার 50% বিভিন্নভাবে আসে। কেউ হঠাৎ সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে আসে, কেউ ধরেন আনকনশিয়াস হয়ে আসে, কেউ ধরেন শ্বাসকষ্ট নিয়ে আসে, অনেকে মনে করে যে একটু জ্বালা পোড়া হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে মনে করে। তো মানে আরেকটা মজার ইনফরমেশন আপনাকে দিতে পারি, হার্ট অ্যাটাক জনিত যত মৃত্যু হয় তার
3/2 আউটসাইড হাসপাতালে হয়, এর অন্যতম কারণ হচ্ছে তারা মনে করে যে এই চেস্ট পেইন বা ডিসকমফোর্ট নট ডিউ টু হার্ট, অন্য কোনো তারা কারণে মনে করে হয়তো গ্যাস্ট্রিকের জন্য। কারণ আমাদের দেশের মানুষের একটা কমন বিলিভ, তাদের সাধারণত মানুষের ডিনিয়াল, মানে একটা মানুষের সহজাত প্রবৃত্তি নিজেকে হ্যাঁ হ্যাঁ সেটাই। বুঝ দেওয়া। তো সেই হিসেবে বলবো যে অবশ্যই চেস্ট ডিসকমফোর্ট যদি কোনো কারণে হয়, নেভার ইগনোর। সেটাই, এটাকে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। আমাদের সাথে একজন দর্শক অনেকক্ষণ ধরে আছেন, আমরা দেখি কি প্রশ্ন করেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ডক্টর আজম শুনছেন। আচ্ছা, সম্ভবত আমরা আলোচনায় যাই আবার যদি উনি কানেক্টেড হন আমরা প্রশ্নটি নেব। তাহলে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি বলছিলেন আসলে, যে কারো যদি উপসর্গ থাকে এবং নিজে বুঝে ডাক্তার পর্যন্ত যেতে পারে, তিনি আসলে একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ অনেকেরই আসলে এই সুযোগটি হয় না। নীরবেই অনেক সময় আমরা যেমন উচ্চ রক্তচাপ অনেকের আছে, হয়তো বুঝতে পারছেন না এটি একটি সমস্যা, ডায়াবেটিস আছে বুঝতে পারছেন না। সুতরাং এই ঝুঁকিগুলো থেকে যাচ্ছে। আপনি পরামর্শ দিচ্ছেন যে যদি কারো কোনো উপসর্গ নাও থাকে, তারপরে 40 বছর যদি হয়, তাহলে রুটিন মাফিক যেন তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে রাখেন। আমরা আশা করছি যে দর্শক সচেতনতার স্বার্থে কাজগুলো করবেন। আমরা একটি স্পেসিফিক প্রশ্ন করি এই হৃদরোগ সংক্রান্ত, যে অনেক সময় এই যে স্টেন্টিং যেটা বা রিং পরানো, যেটা বাংলায় বলা হচ্ছে, ব্যবহার করি আমাদের দেশে বহুল প্রচলিত শব্দ, এটি যখন করা হয়, অনেকের একটি প্রশ্ন যে একটি রিং পরানোর পরে কত বছর পর্যন্ত আমরা ভালো থাকবো, বা কত বছর পর্যন্ত এর যে সার্ভিস সেটি আমার হার্ট পাবে। এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা বা উত্তর আছে কিনা? হ্যাঁ, আপনাকে আমি একটা পরিষ্কার একটা বার্তা দিতে চাই। ধরেন স্ট্যান্টিং কিংবা বাইপাস, এটা হচ্ছে একটা ফোকাল ডিজিজকে ট্রিট করা হয়। ধরেন আমি আপনাকে যদি বুঝিয়ে বলি, যে আপনার প্রশ্নটা যাওয়ার আগে আমি আপনাকে একটু ব্যাখ্যা করছি এই কারণে যে স্ট্যান্টিং করলে কিংবা বাইপাস করলে কি আমি সারা জীবনের জন্য কিউর হয়ে গেলাম কিনা, এটা হচ্ছে বোধহয় আপনি জানতে চাচ্ছেন। আসলে আপনি কিউর 100% ভালো হয়ে গেছেন এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার যে অবস্ট্রাকশনটা ছিল, যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা রিলিভ করা হয়েছে। কিন্তু এটা কতদিন, হাউ লং সাস্টেইন করবে, ইট ডিপেন্ডস। আচ্ছা, সাধারণত দেখেন আমরা যেটা বলি আর কি, আমাদের রুগীর ভাষায় যেটা বলি, আল্লাহর দেওয়া রক্তনালী যদি ব্লক হয়ে যায়, মানুষ ওইটাকে রিপেয়ার করেছে, ওইটা এগেইন ব্লক হতে পারে অথবা অন্য কোনো জায়গায় হতে পারে। কিন্তু এটা সাকসেস এবং ভালো থাকার বিষয়টা নির্ভর করবে প্রাইমারি রোগটা কী, এবং আপনি সেকেন্ডারি প্রিভেনশন যে স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম, যে কিছু ড্রাগ, আপনি যে রিস্ক ফ্যাক্টরগুলি মডিফাই করছেন কিনা, লাইফস্টাইল মডিফাই করছেন কিনা, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আমরা এই প্রসঙ্গে আসবো আবার। ওষুধের প্রসঙ্গটা আমাদের একটু আলোচনা আসতে হবে, কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি কি প্রশ্ন করেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম জয়পুর খান। জি, আমার সমস্যা হলো যে ওই মানে অনেক দিন থেকে আমি হাই প্রেসারের জন্য ভুগতেছি। তার মধ্যে হলো আপনার ওই মানে মেন হলো বুকে মানে চিনচিন করতো, শরীর মানে একটু হাঁটলে করে ক্লান্তি হয়। তারপর ওই মানে একটু হালকা পাতলা কাজ করলেও একেবারে ক্লান্তি আসে। তখন জয়পুরহাটে আফগানের স্যার, মানে উনিও একজন বড় ডাক্তার আরে, ওনার কাছে গেলাম। উনি ট্রিটমেন্ট করে আমাকে ওই ওষুধ দেন, ওটা খাচ্ছি, খাই একটু কমে দিতে হয়। তার পর্যন্ত আমি ব্যান করতে চলে ইন্ডিয়ার ওই কি যেন একটা চ্যানেল আছে, চ্যানেল আইএকে, ওটাকে করে আমি কিন্তু সুস্থ আছে মোটামুটি। ওষুধ খাই, নিয়মিত ওষুধ খাই। ওষুধ এটা খাইলে মানে একবারে প্রেশার মানে কমেও যায়। এখন ব্যাপার হলো কি করি, ওষুধ মানে ওষুধ না খাই আমি আর ভালো থাকতে পারি, সেরকম একটু। আচ্ছা, বোঝা যাচ্ছে যে তারও আসলে সম্ভবত হৃদরোগ সংক্রান্ত কোনো একটি সমস্যা থাকতে পারে, উপসর্গ শুনে মনে হচ্ছিল, এবং তিনি ডাক্তারও দেখিয়েছেন। ওষুধ খাওয়ার যে প্রসঙ্গটি, এরকম হৃদরোগ হলে সেটি রিং পরানোর আগে হোক বা পরে হোক, একটা অনেকের প্রশ্ন থাকে যে কেন আমি দীর্ঘদিন ধরে ওষুধ খাবো, কেন এই ওষুধটি আমার চলতেই থাকবে, এবং এই জায়গায় অনেকে এক সময় হাঁপিয়ে ওঠেন, তিনি হয়তো ওষুধটি বন্ধ করে দেন।
এই প্রসঙ্গে যদি একটু বলেন যে কেন ওষুধ কন্টিনিউ করতে হয় আসলে। আপনার হৃদরোগীদের যে প্রধানতম সমস্যা, অনেকগুলো ওষুধ হয়তো দীর্ঘমেয়াদী সেবন করা প্রয়োজন হয়ে পড়ে। এটা যদি আমরা একটু লক্ষ্য করি, হৃদরোগের কারণটুকু কি, যদি হার্টের রক্তনালীতে যে কারণ যেটা, এটা বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিসজনিত কারণ, রক্তে চর্বি জমার প্রবণতাটা। তা এখন এটা হচ্ছে ইনবর্ন, জন্মের পর থেকেই যতই বয়স বাড়তে থাকবে ততই অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে। আমরা ওই রোগীর প্রসঙ্গে একটু বলছি, উনি বোধহয় একটু অবেস, তারপর হচ্ছে একটু হার্টলে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট একটু হচ্ছে, উনি হয়তো ওষুধ খাচ্ছেন। ওনার মেইন যে ওষুধ কন্টিনিউশনের যে টার্গেটটা, রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন 1 নম্বর ছিল। ব্লাড প্রেশারের জন্য উনি ওষুধ খাচ্ছেন, ওনার যাতে ফার্দার হার্ট অ্যাটাক না হয় হয়তো ব্লাড থিনার খাচ্ছেন। তারপর হয়তো বা রক্ত চর্বি জমাবার প্রবণতা যেটা আছে সেটাকে রিগ্রেস করার জন্য, স্টেবল করার জন্য, অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাকগুলোকে যাতে ফার্দার অ্যাগ্রাভেট না করে সেই জন্য একটা লিপিড লোয়ারিং এজেন্ট, কোলেস্টেরল কমানোর জন্য যে ওষুধ দিচ্ছে সেটা কন্টিনিউ করতে হচ্ছে। এগুলো কিন্তু সবসময় কন্টিনিউ করতে হবে। পিরিয়ডিক 6 মাস 1 বছর পর পর একটু ফলো আপ করে দেখতে হবে তার টার্গেট লেভেলে আছে কি না। আচ্ছা, কারণ কি প্রত্যেকটা জিনিসই বিজ্ঞানসম্মত, কারণ আমরা তো রিসার্চের বাইরে কিছু বলতে পারবো না। আমাদের তার যদি রিস্ক ফ্যাক্টর থাকে 3টার বেশি 4টার বেশি যদি রিস্ক ফ্যাক্টর থাকে, কখনো এলডিএল 100-এর নিচে, কখনো 70-এর নিচে রাখতে হবে। আমরা ফলো আপ করে করে এগুলি কন্টিনিউ করবো, ওষুধ টুপ করে বন্ধ করে দিব না। যদি বন্ধ করে দিই তাহলে ডিজিজ প্রসেসটাকে অ্যাগ্রাভেট করবে, তাহলে ইভেন্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমাদের এই জন্য আমরা বলি যে সবসময় ওষুধ কন্টিনিউ করবেন। আপনার যদি কন্টিনিউ করতে না পারেন, আপনার ফিজিশিয়ানকে বলবেন অ্যাটলিস্ট উনি যতটুকু কম্প্রোমাইজ করা দরকার ততটুকু কম্প্রোমাইজ করে দেবেন। তার আগে আমরা যেটা করি, অবশ্যই আপনার ওনার ফিজিশিয়ান ট্রাই করেছিল যে ওষুধ না খাওয়ার জন্য একটু কথা বললেন, যে প্রথম আমরা ট্রাই করি লাইফস্টাইল মডিফিকেশন, 2 নম্বর ট্রাই করি ডায়েটারি মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা বোঝাই প্রতিদিন 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করবেন, এবং এতে যদি কন্ট্রোল হয় ওয়েল অ্যান্ড গুড। তারপরে যদি কন্ট্রোল না হয়, ডায়েট, আমরা যে খাবার দাবার, দৈনন্দিন খাবার দাবারগুলোর মধ্যে কিছুটা বিধিনিষেধ আরোপ করি। তাও যদি কন্ট্রোল না হয় তখন আমরা ড্রাগ দিয়ে ট্রিট করি। আমি ধরে নিচ্ছি আপনাকে প্রথম 2টা করা হয়েছিল, এখন ড্রাগ দিয়ে কন্টিনিউ করা হয়েছে। আমরা ওই জায়গাটা একটুখানি খাবার এবং এক্সারসাইজের জায়গায় একটু যাব, প্রিভেনশনের জায়গাটায় একজন দর্শক আছে, একটু প্রশ্ন দিনই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ডক্টর আজম শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজশাহী থেকে ফাহিমা বলছি। আমার বাচ্চার 12 বছর বয়স। আমি দীর্ঘ 9 মাস থেকে আমার বাচ্চাকে অপারেশন করে নিয়ে আসলাম। এখন বর্তমান আমার বাচ্চা পুরোটাই সুস্থ, কিন্তু সেলাইটা আমার বাচ্চাকে বাংলাদেশে কাটছে। সেলাই কাটার পর একটা সেলাইয়ের জায়গাটা মাংসটা উপর থেকে উঁচু হয়ে আছে। আমি এজন্য আমার বাচ্চার জন্য কী করতে পারি? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার যেহেতু সেলাইয়ের জায়গাটা একটু উঁচু হয়ে আছে, তা আপনার যে সার্জন আপনাকে অপারেশন করেছিলেন তার সাথে একটু যোগাযোগ করবেন। প্রথমে উনি দেখবেন যে এটা কি কোনো অ্যাবনর্মাল প্যাথোলজি আছে কিনা, কোনো কারণে কিনা। যদি স্বাভাবিক কারণে হয়ে থাকে তাহলে হয়তো আপনাকে উনি অ্যাসুরেন্স করবেন, আপনাকে ব্যাখ্যা করবেন, এবং যদি কোনো প্যাথোলজিক্যাল কারণে হয়ে থাকে তখন সেটার ব্যাপারে পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাকে উনি নির্দেশনা দিতে পারবেন। সেটি আমরা যেই প্রসঙ্গে আসছিলাম যে হৃদরোগ হলে কি করবেন, আমরা এই প্রসঙ্গে আজকে আলাপ করেছি। অনেকের অনেক রকম প্রশ্ন, আমাদের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে, হয়তো সময়ের অভাবে সব বলা যাবে না, কিন্তু হৃদরোগ যাতে না হয় সেটি নিয়েও আমাদের আলোচনা দরকার, যে হৃদরোগ না হওয়ার জন্য কি করবেন, সেই ব্যাপারে আপনার কি পরামর্শ? ধন্যবাদ। এখন আমরা কেউই হৃদরোগ চাই না, আসলে আমরা কোনো রোগই চাই না, কিন্তু নিয়তি এরকম, আমাদের কেউ না কোনো রকম রোগ শোকে ভুগতেই হবে। এখন তবে আমরা সুস্থ থাকার চেষ্টা আমাদের থাকতে হবে। স্বাভাবিকভাবে আমরা যেটা করতে চাই, আমরা যদি সুস্থ জীবনযাপন পদ্ধতি ফলো করি, ডিসিপ্লিন লাইফ, তারপরে আসেন আমি আপনাকে একটা ছোট্ট একটা শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি জীবনে শব্দটা, ডিসিপ্লিন, ডায়েট, ড্রাগস, এগুলি যদি মেনটেন করে চলেন তাহলে আপনি অনেক ভালো থাকার চেষ্টা করবেন। যদি প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান, প্রতিদিন যদি নির্দিষ্ট সময় এক্সারসাইজ করেন, প্রতিদিন যদি আপনার স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করেন, তারপরে আপনি অনেকটুকু ভালো থাকার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে আপনার ডায়েটের ব্যাপারে আপনি একটু চুজি হতে হবে। আপনি অতিরিক্ত
তেল চর্বিযুক্ত খাবারগুলো খাবেন না, ডায়েটারি হেলদি খাবার খাবেন, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটা সুষম খাদ্য বলে সেটাকে মেনে চলবেন, তাহলে ভালো থাকার চেষ্টা করবেন। বর্তমানে যে সমস্যাটুকু হচ্ছে আমাদের, যেটা আমরা দেখতে পাচ্ছি, স্ট্রেস ইজ দ্য বেস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য কন্ট্রিবিউট টু কার্ডিয়াক ডিজিজ, হার্ট অ্যাটাক, বিভিন্ন রকমের প্রবলেমগুলো সৃষ্টি করছে। আপনাকে স্ট্রেস ফ্রি লাইফ লিড করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে যে জিনিসটা করতে হবে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোকে মডিফাই করতেই হবে। ধরেন আপনি স্মোকিং করলে স্মোকিং বন্ধ করতে হবে, হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আপনার বাবা মা ভাই বোনেদের যদি হার্ট অ্যাটাক থাকে, তাহলে আপনার আগে থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়ার চেষ্টা করতে হবে। আপনাকে এই সকল জিনিস নেওয়ার চেষ্টা করলে আপনি হয়তো বা ভালো থাকার চেষ্টা করতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং মোরওভার হার্ট অ্যাটাক অনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি, যে হার্ট অ্যাটাকের যে কারণ, সেখান থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং অনেক খরচও কমাতে পারবেন। তাই আমার বক্তব্য হচ্ছে, আগে বলা হতো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আর আমার স্লোগান হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অ্যান্ড চিপ, মানে অনেক সস্তা, চিপার। তো আমি যেটা বলবো, যদি একটা ঘটনা ঘটেই যায় তাহলে সেটাকে ট্যাকেল তো করতে হবে, কিন্তু ঘটনা যদি না ঘটে সেটা আরও ভালো। তো এটা এই জন্য আমি বলবো যে আমাদের সকলেরই উচিত অ্যাটলিস্ট, কারণ আমার দেহ, আমার পরিবার, আমি যদি ঠিক থাকি, আমার সকল দিক থেকে সুবিধা, আমার পরিবারের জন্য সুবিধা। আমি যদি অসুস্থ হই, আমি আমার উপর বার্ডেন হব, আমার পরিবারের উপর বার্ডেন হব, দেশের উপর বার্ডেন হব। তো আমি সবাইকে বলবো, আপনারা যেভাবেই হোক নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন, ডিসিপ্লিন লাইফ লিড করবেন, হেলদি খাবার খাবেন, স্ট্রেস ফ্রি লাইফ লিড করবেন। আপনার যে নোন রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে আপনি মনিটরিং করবেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আপনার হাতে, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আপনার হাতে নেই। যেমন আপনার এইজ, আপনার যতই বয়স বাড়তে থাকবে আপনার এটা নিয়ন্ত্রণে নেই। আপনার সেক্স, আপনি মেল, আপনার এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, যদি না আদারওয়াইজ তো আর আপনার যদি বাবা মা ভাই বোন করে হার্ট অ্যাটাক আগে হয়ে থাকে, এটাও আপনি খণ্ডানোর সুযোগ নেই। কিন্তু কোনগুলো করতে পারবেন, যেগুলো স্মোকিং যদি করেন, ওবেসিটি যদি থাকে, আপনার যদি লাইফস্টাইল, যদি লেজি লাইফস্টাইল থাকে, আপনি একটা অ্যাক্টিভ লাইফস্টাইলে যাবেন। আপনি যদি এক্সট্রা সল্ট খান, সেগুলি বন্ধ করবেন। কোক ডায়েট যদি খান, এগুলি বন্ধ করবেন, তাহলে আপনি অনেকটুকু ভালো থাকার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আজম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি বাংলাদেশের একটি শীর্ষ যেই হসপিটাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, সেখানে কাজ করছেন, অনেক মানুষের সেবার সাথে যুক্ত। আজকে অনেক মানুষ আপনার কাছ থেকে আরও কিছু পরামর্শ পেল আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 24কেও ধন্যবাদ আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আয়োজন। ডক্টর আজম শেষের দিকে যে কথাগুলো বলছিলেন, খুব মন দিয়ে শুনছিলাম, যে আমরা ভালো থাকবো কেবল নিজের জন্য, নিজের জন্য যে তা না, আমার নিজের ভালো থাকাটা কিন্তু আমার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা পরিবারে একটি বড় অবদান রাখতে পারি কেবল নিজেকে সুস্থ রাখার মাধ্যমে, এবং সেজন্য তিনি যেই পরামর্শগুলো দিয়েছেন, আমাদের যেই জীবনযাপন পদ্ধতি, যেটি জীবন আচরণ, যেটি সঠিক সময়ে ঘুমানো, একটু অ্যাক্টিভ লাইফ লিড করা, এক্সারসাইজ করা এবং সঠিক খাবার খাওয়া, এই জায়গাটায় আমাদের মনোযোগ দিতে হবে। আশা করি আপনারা এগুলো অনুসরণ করবেন এবং সুস্থ থাকবেন। শেষ করছি আজকের আয়োজন।